যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের মূল লক্ষ্য, বিমস্টেক সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর প্রত্যয়। দুপুরে ইউনূস মোদি বৈঠক। চিকিৎসা সেবায় বাংলাদেশিদের ভারত নির্ভরতা কমলেও চীনে খুলেছে নতুন দুয়ার। ঢাকায় বিশ্বমানের হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে বেইজিং, দেশেই উন্নত সেবার পরামর্শ। মার্কিন শুল্কারোপে পোশাক শিল্পের উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার তাগিদ, নতুন বাজারে রফতানি বাড়াতে প্রতিবন্ধকতা দূর করার দাবি। এবং বাড়ি থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। লঞ্চ, বাস, ট্রেনে বাড়ছে চাপ, সবার চোখে মুখে সুখ স্মৃতি। সার্ভার জটিলতায় 15 ঘন্টা পর অনলাইনে রেলের টিকিট বিক্রি শুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের বক্তব্যে বাংলাদেশে সুশাসন ও শৃঙ্খলা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেন অধ্যাপক ইউনূস। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হলে পুরো অঞ্চল হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা তার। এদিকে বহুল প্রতীক্ষিত বৈঠকে বসছেন ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে এক মঞ্চে শীর্ষ নেতারা। বৃহস্পতিবারের অফিসিয়াল ডিনারের পর শুক্রবার সকালে সরকার প্রধানদের আনুষ্ঠানিক ফটো সেশনেও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশেই দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সম্মেলনের সমাপনী দিনের বক্তব্যে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্ভাবনাময় দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এবারের সম্মেলনে সামুদ্রিক পরিবহন সহযোগিতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে, যা ভূমিবেষ্টিত রাষ্ট্র ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বলেন, 2000 প্রাণের বিনিময়ে নতুনভাবে জেগে উঠেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার একটি মজবুত ও স্বচ্ছ অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। দ্রুত জাতীয় নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য জানিয়ে প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দেন। রোহিঙ্গা সংকট সমাধানে বিমস্টেককে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংকটের সমাধান না হলে পুরো অঞ্চলে বাড়বে হুমকি। শেষ দিনের বক্তব্যে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ, যার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে পথ চলা শুরু হলো বাংলাদেশের। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এগিয়ে যাবে বিমস্টেক। এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে আঞ্চলিক এই জোটটি, এমনই প্রত্যাশা সদস্য রাষ্ট্রগুলোর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। এই মুহূর্তে ব্যাংককে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে দুপুরের পরপরই আসলে 3টার মধ্যে স্থানীয় সময় এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যেকার যে দ্বিপক্ষীয় বৈঠক সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু যেহেতু এটি এখনও আনুষ্ঠানিক আগে থেকে নির্ধারিত কোনো বৈঠক নয়, সুতরাং তার টাইমেও কিন্তু হেরফের হতে পারে। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে দ্বিপক্ষীয় বৈঠক হবে ব্যাপারটি এরকম। এছাড়াও তিনি এখানে আরও অনেকগুলো দ্বিপক্ষীয় বৈঠক অংশ নেবেন, যার মধ্যে নেপাল, ভুটানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্তত সেগুলো নিশ্চিত হয়ে গেছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি বৈঠকে কি বিষয়ে আলাপ আলোচনা করবেন সে বিষয়টি কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ আপনি জানেন যে দ্বিপক্ষীয় বৈঠক বলতে অফিসিয়ালি একটি প্রস্তুতি গ্রহণের ব্যাপার থাকে, হোমওয়ার্ক করে সেটিকে কার্যত তালিকা করে নিয়ে এসে সেটিকে লিখিতভাবে নিয়ে এসে দুজনের প্রস্তুতির দরকার হয়। কিন্তু সেই বিষয়গুলো দুই নেতাই আসলে সময় পাননি, কারণ একেবারে শেষ মুহূর্তে এসে ভারতের পক্ষ থেকে এই ইতিবাচক সাড়া মিলেছে দ্বিপক্ষীয় বৈঠকের। সুতরাং সেখানে ধারণা করা হচ্ছে যে কোনো লিখিত বিষয় বা নির্দিষ্ট কোনো টপিকে হয়তো আলোচনা নাও হতে পারে নরেন্দ্র মোদি এবং ডক্টর ইউনূসের মধ্যে। তবে সাম্প্রতিক যে বিষয়গুলো একেবারেই গুরুত্বপূর্ণ, ভারত বাংলাদেশের সঙ্গে যে বিষয়গুলো এই মুহূর্তে এক্ষুনি নিরসন হওয়া দরকার, অথবা যেগুলোর দুই দেশকেই আসলে ইতিবাচক সাড়া দিয়ে সম্পর্ককে আরেকটু ভালো এবং একটু উন্নত করা যায়, এরকম যে প্রাথমিক পর্যায়ে যে ইস্যুগুলো
একেবারে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সেই ইস্যুগুলো নিয়েই প্রাথমিকভাবে দুই নেতার আলাপ হতে পারে বলে আমরা ধারণা করছি, অথবা প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে সেখান থেকে আসলে তেমনটি জানানো হচ্ছে। আজকে প্রধান উপদেষ্টা বিমস্টেক সম্মেলনের একেবারেই সমাপনী বক্তব্যে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে আসলে বাংলাদেশে তিনি যত দ্রুত সম্ভব একটি নির্বাচন আয়োজন করবেন, সেটি নিরপেক্ষ অবাধ হবে, তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে তিনি সংস্কার কমিশন গঠন করেছেন, তারা কিভাবে দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাবে সেই ব্যাখ্যা তিনি করেছেন। পাশাপাশি তিনি শুধুমাত্র এই বাংলাদেশ নয়, তিনি পুরো দক্ষিণ এশিয়াকে কিভাবে উন্নত সমৃদ্ধ করা যায় বিমস্টেক সম্মেলনকে কাজে লাগিয়ে, এবং বিমস্টেকের সদস্যভুক্ত রাষ্ট্রগুলো এই যে পরিবহন, বিশেষ করে সামুদ্রিক পরিবহন সহযোগিতা কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টিতে তিনি গুরুত্ব দিয়েছেন। এবং আজ বিমস্টেক সম্মেলন এই 7টি দেশের আঞ্চলিক জোট হলেও এখন এখানে সবথেকে আলোচিত বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক। এই দ্বিপাক্ষিক বৈঠকটি এখন এখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে, এবং এশিয়া নিয়ে যারা ভাবেন, যারা এশিয়ার রাজনীতির খবর রাখেন, তারা সবাই আসলে সেই বৈঠকটির দিকেই তাকিয়ে আছেন। কারণ এই বৈঠকটির মধ্য দিয়েই ভারত বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েন যে সম্পর্ক, তার কিছুটা হলেও বরফ গলতে পারে এমন প্রত্যাশা করছেন তারা। এই ছিল আমার কাছে ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ব্যাংককে। স্বাস্থ্যসেবায় বাংলাদেশি রোগীদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে চীন। সম্পর্কের নতুন অধ্যায়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে বেইজিং। একে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে বিদেশ নির্ভরতা নয়, দেশেই সব রোগের চিকিৎসা নিশ্চিতের পরামর্শ তাদের। বাংলাদেশে উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করবে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন, প্রয়োজনে বিদেশি সহায়তা নেওয়া হবে। প্রসূন আশিসের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোর একসময় চিকিৎসার হাব হয়ে উঠেছিল ভারত। কলকাতা, চেন্নাই, দিল্লি ও বেঙ্গালুরে চিকিৎসা নিতে যেতেন বাংলাদেশি রোগীরা। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভিসা সীমিত করে মোদী সরকার। এ অবস্থায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় চীন। কয়েকটি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেয় উন্নয়ন সহযোগী এই দেশটি। প্রধান উপদেষ্টার চীন সফরের পর ঢাকা বেইজিং সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। অতিমাত্রায় নির্ভরশীলতা, দ্যাট মিনস বাইরের দেশের উপর ট্রিটমেন্ট নেওয়া, এটা নিশ্চয়ই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সুখকর বিষয় না। একটা ব্যবস্থা গড়ে তোলা যাতে আমাদের বেশিরভাগ রোগী এবং বেশিরভাগ রোগের ট্রিটমেন্ট এখানে হয়। হেলথের কারণে যেই যাওয়া এবং যথেষ্ট আমাদের কি বলা হয় মূলধন এখানে খরচ করতে হয়, তাই না, সেটা কমে আসবে এবং বাংলাদেশের অর্থনীতির লাভ হবে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে চীনের বিনিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন এই দুই বিশ্লেষক। চীন যেন বাংলাদেশের হেলথ সেক্টরে যেন ইনভেস্ট করে, কারণ ভারত এখানে করবে না। কারণ ভারত এখানে হেলথ সেক্টরে ইনভেস্ট করলে ভারতের লস। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থানের তৈরি হচ্ছে, নানাবিধ সুবিধা যদি ইনভেস্টমেন্টটা দেশের ভিতরে আসে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিকল্প দেশ নয়, বাংলাদেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার। মন্ত্রণালয়গতভাবে অবস্থানটা হচ্ছে বিকল্প দেশ করার বদলে আমরা যে সকল চিকিৎসার জন্য বিদেশে যাই সেগুলোর সুবিধা দেশে আমরা স্থাপন করতে দরকার হলে সেক্ষেত্রে আমরা সহায়তা নিয়ে করব। স্বাস্থ্য খাতে বাংলাদেশকে $250 মিলিয়ন অনুদান দেবে চীন, যার মধ্যে 100 মিলিয়ন বরাদ্দ থাকবে হাসপাতালের জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে চোখে মুখে সুখ স্মৃতি নিয়ে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তবে এবার ফিরতি যাত্রায় অন্যবারের মতো অতিরিক্ত চাপ নেই। তবে সার্ভার জটিলতায় 15 ঘন্টা বন্ধ থাকার পর অনলাইনে আবারও শুরু হয়েছে রেলের টিকিট বিক্রি। বৃহস্পতিবার রাত 8টা থেকে সার্ভার জটিলতায় বন্ধ হয়ে যায় ট্রেনের অনলাইন টিকিট বিক্রি। এতে কমলাপুর থেকে কয়েকটি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়। এ অবস্থায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে সকাল 11টায় সার্ভার ঠিক হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে সদরঘাটে বরিশাল সহ দক্ষিণাঞ্চল থেকে ফেরা লঞ্চগুলোতে ছিল যাত্রীচাপ। ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরে স্বস্তির কথা জানান তারা। সড়কপথের যাত্রাও ছিল যানজটবিহীন, স্বস্তিদায়ক। রবিবার সরকারি ছুটি শেষ হওয়ায় আগামীকাল যাত্রীচাপ বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সার্ভারটা সিস্টেম আপগ্রেডেশন করার কাজ করতেছিলেন এবং সিস্টেম আপগ্রেডেশন করার কাজ করতে যাই ওনারা আমাদেরকে বলছেন অল্প সময়ের ভিতরে ঠিক হয়ে যাবে। তো সেটা আসলে কারিগরি বিষয়, তো যার জন্য এটা অল্প সময় ঠিক হয় নাই, এটা ঠিক হতে সময় বেশি নিয়েছে। কিছু ট্রেন লেট আছে, যেমন রংপুর এক্সপ্রেস ট্রেনটা আমাদের 1 ঘন্টা বিলম্বে গেছে, আর বুড়িমারা এক্সপ্রেস ট্রেনটা 2 ঘন্টার বিলম্ব হচ্ছে। ঈদের পঞ্চম দিনেও বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন মানুষ। সকাল থেকে জাতীয় চিড়িয়াখানায় ছোট সোনামণিদের সঙ্গে নিয়ে এসেছেন বাবা মা। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হাতি দেখে শিশুদের আনন্দের যেন শেষ নেই। অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও প্রিয়জনের সঙ্গে হই হুল্লোড়ে মাতেন সব বয়সী মানুষ। কক্সবাজারেও পর্যটকরা মেতেছেন বাঁধ ভাঙা আনন্দ উল্লাসে। তিল ধারণের ঠাঁই নেই সাগর তীরে। তীব্র গরমে প্রশান্তি খুঁজে পাচ্ছেন নোনা জলে। মার্কিন শুল্ক যুদ্ধে বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে একদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এগিয়ে নিতে হবে আলোচনা, অন্যদিকে নতুন বাজারে রফতানি বাড়াতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দূর করতে হবে বিদ্যমান প্রতিবন্ধকতা। এমন পরামর্শই দিয়েছেন দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত তৈরি পোশাক খাতে 23.55 বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ে একক দেশ হিসেবে 16.45% প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি 4.47 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু হঠাৎ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% হারে শুল্ক আরোপ করায় সংকটের মুখে পড়তে যাচ্ছে তৈরি পোশাক খাত। আমেরিকা প্রশাসনের সাথে বাংলাদেশের খুব দ্রুত বাইলেটারাল আলোচনা যাওয়া উচিত এবং এই আলোচনা যে তাদেরকে কনভিন্স করতেই হবে পুরনো স্ট্রাকচার বা পারলে আরো কম করা বা ডিউটি ফ্রি নিয়ে কাজ করা। মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার হলো নতুন বাজারও বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারছে। তবে নতুন বাজারগুলিতে রফতানি বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন জরুরি হয়ে দাঁড়িয়েছে। যেগুলো প্রতিবন্ধকতাগুলো পাচ্ছি শিপিং লাইন থেকে, কাস্টম থেকে, পোর্ট থেকে, এনবিআর থেকে, গভর্নমেন্ট থেকে, এগুলা কিন্তু এক টেবিলে বসে স্টেক হোল্ডাররা সবগুলো মিলে যদি আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটা অনেক কমে আসবে। 2023-24 অর্থ বছরে 2 বিলিয়ন কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি করে বাংলাদেশ। এই অবস্থায় রফতানি আয় বাড়ানোর ক্ষেত্রে শুল্ক হার কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল সহ অন্যান্য পণ্য আমদানির কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। আমেরিকার সাথে বসে ঠিক আছে তোমাদের সাথে আমরা নেগোশিয়েট করব, তোমরা আমাদেরকে আগের পজিশনে রাখো, আমরা নেগোশিয়েট করে আমরা একটা পর্যায়ে আসবো যাতে আমার পণ্য তোমার দেশে যায় এবং তোমার পণ্য আমার কাছে আসে। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানার পাশাপাশি রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2564টি। গার্মেন্টস মালিকেরা আশা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাম্প প্রশাসনের সাথে যৌক্তিক আলোচনা করে সংকট দূর করবে। আবারও সরগরম হয়ে উঠবে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত জানাতে ব্যাংকক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী। সেই বৈঠকটি আসলে অবশেষে শুরু হলো এবং সেটি হচ্ছে ব্যাংকক সময়, স্থানীয় সময় দুপুর 1টার দিকে নরেন্দ্র মোদী এবং ভারতের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হোটেল সাংগ্রিলার 3য় তলায় ওই পাশের রুমে আসলে বৈঠকটি চলছে। এই মুহূর্তে আমরা নিচে অপেক্ষা করছি, তবে বৈঠকে কী বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে সেটি অফিসিয়ালি একটি বক্তব্য দিবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে বাংলাদেশ ভারতের যে দ্বিপাক্ষিক যে সম্পর্কের যে বিভিন্ন ইস্যু রয়েছে সেই সমস্ত ইস্যু হয়তো আজকে আলোচনা হচ্ছে না, বা সেই ইস্যুতে আজকে খুব বেশি আগ্রহ নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিশেষ করে চলমান যেই সাম্প্রতিক টানাপোড়েন যে চলছে ভারত বাংলাদেশের সঙ্গে, যে কয়েকটি বিষয়ে সেই ইস্যুগুলো যাতে কীভাবে সমাধান করা যায় এবং এই যে সম্পর্কের যে দূরত্ব সেটিকে আসলে কীভাবে কমানো যায়, মূলত সেই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখছেন। মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসলে সেই বিষয়গুলোই নিয়ে তিনি অবগত করছেন। বাংলাদেশ ভারতের সাথে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন যেগুলো দীর্ঘমেয়াদী যে সম্পর্কগুলো রয়েছে সেই
সম্পর্ক দীর্ঘমেয়াদী যে আলাপ আলোচনা সেগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের বক্তব্য বা সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টার খুব বেশি আগ্রহ তিনি দেখাচ্ছেন না, বা তিনি তার আলোচনায় আসলে সেই বিষয়গুলো নয়। তার আলোচনায় যেগুলো আছে সেগুলো হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এবং ভারত স্বার্থ সংশ্লিষ্ট যে ইস্যুগুলো রয়েছে, যে সমস্ত কারণে আসলে ভারতের সাথে বাংলাদেশের খানিকটা দূরত্ব তৈরি হয়েছে, সেই ইস্যুগুলো যাতে দ্রুত সমাধান করে এই সম্পর্ককে আরও একটু এগিয়ে নেওয়া যায় মর্যাদা এবং সমতার ভিত্তিতে। পাশাপাশি প্রতিবেশী দুই রাষ্ট্র যাতে আগের মতো করে একে অপরের পাশে আসলে উন্নয়নে দাঁড়াতে পারে এবং তাদের সম্পর্কের যে এখন তিক্ততা রয়েছে তা কাটিয়ে অন্তত যেন তারা আগামী দিনেও একসঙ্গে পথ চলতে পারে। এই মুহূর্তে কোন কোন বিষয়গুলোকে আসলে জোর দেওয়া উচিত, এখন যেই সংকটগুলোর কারণে আসলে এই অচলাবস্থা বলা চলে বা এক ধরনের যে টানাপোড়েন তৈরি হয়েছে, সেই ইস্যুগুলোকে সলভ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে অবগত করা হচ্ছে বা সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। সেখানে দীর্ঘমেয়াদী কোনো আলোচনা হচ্ছে না, বা মূলত এখন আমরা যখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি অফিসিয়াল বক্তব্য দেওয়া হবে, কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে আসলে কি কি বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে, আর ভারত আসলে তাদের পক্ষ থেকে কি ধরনের সাড়া দিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে জানবো আমরা একটু পরে। সেই পর্যন্ত আসলে আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে হোটেল সানগ্রিলা থেকে, যেখানে মোদি এবং ইউনূসের বৈঠক চলছে, সেখান থেকে সর্বশেষ। ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনে সর্বশেষ জানাচ্ছিলেন নাজমুস্তালেহি। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর রিং বাঁধের কাজ আগামী 24 ঘন্টার মধ্যে শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সকালে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় 5ম দিনের মতো কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এ বাঁধের কাজ শেষ হলে বন্ধ হবে গ্রামাঞ্চলে জোয়ারের পানি ওঠা। এদিকে টেকসই বেড়ে বাঁধের দাবিতে বেলা 11টায় মানববন্ধন করেন ভাঙন কবলিত বাসিন্দারা। অবশেষে প্রেসিডেন্টের পদ হারালেন ইউন সুক ইয়েল। অভিশংসনের পক্ষে রায় দিলেন দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত। স্থানীয় সময় শুক্রবার সকালে রায় পড়া শেষে বিচারক বলেন, সামরিক আইন জারির কারণে ক্ষুণ্ণ হয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার। প্রেসিডেন্টের কার্যালয় থেকে ইউনকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। এদিকে ইউনের বিপক্ষে রায় হওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো মানুষ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।